হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেল ফিজিক্স পড়িতে সকলকে স্বাগত। আমি রাজকুমার দেব শুরু করছি আজকে ভিডিও। আজকে আমি ক্লাস 11-12 কোনো টপিক নয়, বরঞ্চ এই লকডাউন সিচুয়েশানে যেটা দরকার একটা 9-10-এর জন্য কিছু বানানো, তো 9-10 একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। এর আগে আমি 9-10-এর অ্যাটমিক স্ট্রাকচার এবং পর্যায় সারণীর একটা ভিডিও, মানে একটা নয় দুটো ভিডিও বানিয়েছি। তো তোমরা যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আমার প্লেলিস্টে 9-10-এর যে প্লেলিস্ট আছে, কম্বাইন্ড প্লেলিস্ট, সেখানটা গিয়ে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আজকে আমি ক্লাস 10-এর একটা টপিক পড়াচ্ছি, সাবজেক্টটা ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের কোন জায়গাটা? ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি। অ্যাকচুয়ালি ক্লাস 10-এর টপিক বলা ভুল, কারণ এটা ক্লাস 9-এও তোমাদের অ্যাপ্লিকেশন রয়েছে। ক্লাস 9-এ তোমরা যেটা ফিজিক্স পড়ছো বা ফিজিক্যাল সায়েন্স পড়ছো, সেই ফিজিক্যাল সায়েন্সে বল ও গতি যে চ্যাপ্টারটা আছে, সেখানে তোমাদের ভেক্টর বিভাজন বোঝানো আছে। তো ভেক্টর বিভাজন চ্যাপ্টারে ত্রিকোণমিতির কিছু অ্যাপ্লিকেশন তোমাদের দেওয়া আছে। তো সেই চ্যাপ্টারগুলো, মানে সেই চ্যাপ্টারে ওই ভেক্টর বিভাজনটা বুঝতে গেলে তো তোমাকে এই অ্যাপ্লিকেশনগুলো একটু বুঝে নিতে হবে ভালো মতো। ঠিক আছে, তো কি পড়াবো আজকে? আজকে পড়াবো ফান্ডামেন্টালস অফ ট্রিকোনোমেট্রি, অর্থাৎ ত্রিকোণমিতি যে ক্লাস 10-এর যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারের মেন যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কি করে আসছে এবং সেই সূত্রগুলো কিভাবে আমরা কাজে লাগাচ্ছি বা কোথা থেকে সূত্রগুলো বেরিয়ে আসছে, সেই ব্যাপারগুলো। ঠিক আছে, আচ্ছা তো শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিক হলো ফান্ডামেন্টালস অফ ট্রিগোনোমেট্রি। 11-12 যারা আছে তারা মোটামুটি ফান্ডামেন্টালস ব্যাপারগুলো জানো, তবু তাদের জন্য একটা রিক্যাপ বলতে পারো, কারণ যারা 11-12-এ উঠেছো কিন্তু 9-10-এর এই বিষয়গুলো থরলি পড়ে আসুনি, তারা অবশ্যই দেখো ভিডিওটা, তাহলে তাদেরও ব্যাপারটা বা তাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কারণ 11-12-এ ট্রিগোনোমেট্রি একটা বিশাল ভাইটাল রোল প্লে করে দুটো ক্লাসের জন্যই, কারণ কলনবিদ্যায় লাগবেই মাস্ট, আর 11-এ তো ট্রিগোনোমেট্রি একটা বিশাল বড় চ্যাপ্টার হয়ে বসে আছে। ঠিক আছে, আচ্ছা ত্রিকোণমিতি কথাটার মধ্যে কি আছে? ত্রিকোণ মিতি, মিতি মানে হলো পরিমাপ, ত্রিকোণ মানে তিনটা কোণের পরিমাপ। তিনটা কোণের পরিমাপ দিয়ে যে অঙ্কের বিষয়গুলো করা হয় তাকে আমরা এই ত্রিকোণমিতির নামটা থেকে বের করে আনতে পারি। তো তিনটা কোণ কার থাকে? তিনটা কোণ থাকে ত্রিভুজের। ত্রিভুজ কি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সামতলিক ক্ষেত্র, তাকে ত্রিভুজ বলে। এবার এই ত্রিভুজের মধ্যে এক ধরনের স্পেশালাইজ ত্রিভুজ আছে যাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি মেনলি সেই সমকোণী ত্রিভুজের উপর বেস করে দাঁড়িয়ে আছে। তাহলে ত্রিভুজের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর মধ্যে একটা বিশেষ ভাগ হলো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের উপর বেস করে গোটা ত্রিকোণমিতি বিষয়টা দাঁড়িয়ে আছে। এখন তোমরা বলবে সমকোণী ত্রিভুজই কেন নেওয়া হলো? সমকোণী ত্রিভুজ নেওয়ার উদ্দেশ্য হলো সমকোণী ত্রিভুজের এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহুকে আমরা ভূমি বা মাটি এবং উচ্চতা তার সঙ্গে তুলনা করতে পারি। মানে আমরা যখন দাঁড়িয়ে থাকি মাটিতে, তখন আমাদের যে প্যারালাল গ্রাউন্ডটা, তাকে যদি এই বাহুর সঙ্গে তুলনা করি এবং সেই প্যারালাল গ্রাউন্ডের সঙ্গে, মানে আমাদের যে মাটির উপরে যে কোনো জিনিস যখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তখন তাকে কতটা উঁচু সেটা আমরা মাপি তার উচ্চতা দিয়ে। তো সেই দুটো জিনিসের সঙ্গে এই দুটো বাহু ম্যাচ করে। দ্যাটস ওয়াই এটা আমাদের কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার, মানে আমাদের কাছে অনেক বেশি পরিচিত হয়ে যায়, মানে অ্যাপ্লিকেশন করতে গিয়ে এটা অনেক বেশি ইউজফুল বলে মনে হয়। সেই জন্য এই ত্রিভুজটা নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের ধরো নাম দিলাম এ বি সি। আগে চিনতে হবে ত্রিকোণমিতির রেসপেক্টে সমকোণী ত্রিভুজ তার কোন বাহুটাকে কি বলে এবং তিনটা কোণের মধ্যে কোন কোণ নিয়ে কাজ করব। দেখো এই কোণটা 90 ডিগ্রি, সুতরাং এটা নিয়ে কাজ করার কিছু নেই, 90 ডিগ্রি থাকবেই একটা। আর কি কি কোণ আছে? এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা কোণকে যদি থিটা বলা হয়, তাহলে অপর কোণটা কত হবে? অপর কোণটা হবে
90 ডিগ্রি মাইনাস থিটা, বিকজ একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এই তিনটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে কোন বাহুকে কি নাম দিব সেই ব্যাপারে আসা যাক। তো যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা যখন কাজ শুরু করব, দুটা কোণকে একসঙ্গে কাজে লাগাবো না, হয় এই কোণটাকে কাজে লাগাবো অথবা এই কোণটাকে কাজে লাগাবো। যে কোণটা কাজে লাগানো হবে সেই কোণের সাপেক্ষে আমাদের ত্রিভুজের বাহুগুলির নামকরণ হবে এবং সেই সাপেক্ষে আমাকে ত্রিকোণমিতিটা পড়তে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলা উল্লেখযোগ্য, মানে বলতে হয়, সেটা হলো এখানে তো আমি 90 ডিগ্রি দিয়েছি। ত্রিকোণমিতিতে কোণটা ডিগ্রিতে পরিমাপ করা হয় না, রেডিয়ানে পরিমাপ করা হয়। তো ডিগ্রি কি, রেডিয়ান কি, এগুলো আমি আপাতত আজকের ভিডিওতে বলছি না, আমি আরেকটা ভিডিও বানাবো তোমাদের জন্য, সেখানটায় ডিগ্রি, রেডিয়ান এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আজকে আপাতত ত্রিকোণমিতি ব্যাপারটা বুঝি, ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন কি করে করতে হয় বা সেটা কেন আসলো, কি দরকার পড়লো, সেই বিষয় নিয়ে ডিটেলসে পরে বলবো। আজকের জন্য ডিগ্রি দিয়ে ভাবছি, ডিগ্রিতে তোমাদের কাছে ফ্যামিলিয়ার, ডিগ্রি দিয়ে ভাবো বিষয়টাকে। তো যে কোনো একটা ত্রিভুজ ধরো আমি অঙ্কন করলাম, সমকোণী ত্রিভুজ, তাহলে সেই সমকোণী ত্রিভুজে ধরে নিচ্ছি এ বি সি, তার এই নিচের কোণটাকে নিয়ে ভাববো, তাহলে নিচের কোণটাকে আমি থিটা ধরলাম। নিচের কোণটা থিটা ধরার অর্থ কি? তার মানে আমাকে ভাবতে হবে অবজারভার এখানটায় দাঁড়িয়ে আছে, মানে যে দেখছে সে ওখানে দাঁড়িয়ে আছে, এবং এটা ধরে নিতে পারো একটা বিল্ডিং বা একটা গাছের মাথা বা একটা ল্যাম্প পোস্টের মাথা। তাহলে সেই অবজারভার বা সেই লোকটা ওখানে দাঁড়িয়ে সেই বিল্ডিংয়ের মাথাটা বা ল্যাম্প পোস্টের মাথাটা বা গাছের মাথাটা দেখছে। তাহলে কিভাবে দেখবে? মুখটাকে উঁচু করে দেখবে, তাই না? ঘাটটাকে উঁচু করে এভাবে দেখবে। তাহলে অনুভূমিকের সাপেক্ষে তার কতটা কোণ তৈরি হলো? অনুভূমিক যে রেখাটা সেটা হলো এই রেখাটা, এই অনুভূমিক রেখার সাথে তার কতটা কোণ তৈরি হলো সেই কোণটা থিটা মাপা হলো। ঠিক আছে? তাহলে যেহেতু বিসিটা তার অনুভূমিক রেখার সঙ্গে তুলনীয়, তাই থিটা এবং 90 এর সাপেক্ষে বিসি বাহুটাকে বলা হচ্ছে ভূমি। ওকে, বুঝে গেল? আর যে বাহুটাকে দেখছে বা যে বাহুটার মাথাটাকে দেখছে সেই বাহুটাকে বলা হচ্ছে লম্ব, কারণ এখানটায় সে থিটার অপোজিট বাহু যেটা তার মাথাটাকে দেখবে। তো থিটার অপোজিট বাহু যেটা সেটা এবি, এবির মাথাটাকে দেখছে, তাহলে এবিটাকে ওই জন্য বলা হচ্ছে লম্ব। আর অলওয়েজ সমকোণের বিপরীত বাহু, ভেবে দেখো যে কোণ যত বড় হবে তার বিপরীত বাহু তত বড় হবে। তাহলে কোণের মান আমি ক্রমশ বাড়াচ্ছি, বাহুর মান ক্রমশ বাড়বে। তাহলে যে কোণ যত বড় তার বিপরীত বাহু তত বড়। একটা সমকোণী ত্রিভুজে এই দুটা কোণের সমষ্টি 90, তাহলে এটা তো নিজেই 90, তাহলে এর বিপরীত বাহু সব থেকে বড় বাহু হবে। তাহলে এর বিপরীত বাহুকে ওই জন্য নাম দেওয়া হয়েছে অতি ভুজ। ভুজ মানে বাহু, অতি মানে বড়, বড় বাহু বা অতিভুজ। তাহলে এই হলো তোমাদের তিনটা বাহুর নামকরণ। একটাকে বলা হচ্ছে ভূমি, মানে যার সাপেক্ষে মাপা হলো, যে বাহুর সাপেক্ষে মাপা হলো। এখানে বিসি বাহুর সাপেক্ষে মাপা হয়েছে তাই বিসিটা ভূমি। বিসির সঙ্গে লম্ব বাহু সেটা এবি, তাহলে এবিটাকে বলা হচ্ছে ডাইরেক্ট লম্ব, বা এটাকে বলা হয় উচ্চতা। এবং এসি বাহুটা সর্বোচ্চ বাহু, তাই এটাকে বলা হচ্ছে অতিভুজ। সিমিলারলি আমি যদি এই ত্রিভুজের, ধরো এটা থিটা, আমি 90 মাইনাস থিটার সাপেক্ষে ভাবছি, তাহলে এখানে কি ভাবা হয়েছে? এখানে থিটা এর সাপেক্ষে ভাবা হয়েছে। আর এখানটা আমি কি ভাববো? এখানে আমি 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে ভাববো। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে যদি ভাবা হয়, তাহলে তোমাদেরকে এই কোণের সাপেক্ষে ভাবতে হচ্ছে। তাহলে এইটা বাহুটা তোমার ভূমি হিসাবে কাজ করবে। তাহলে এই ত্রিভুজে এবি বাহুটা হয়ে যাবে ভূমি।
বিসি বাহুটা হয়ে যাবে লম্ব। কিন্তু দেখো অতিভুজটা অলওয়েজ অতিভুজ, মানে অলওয়েজ সবচেয়ে বড় ভুজ, তাই এটা অতিভুজটা অতিভুজই থেকে যাবে। ঠিক আছে, তার মানে কোণ কি ধরবো তার সাপেক্ষে লম্বভূমি আর অতিভুজকে ডিফাইন করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি কিছু ফান্ডামেন্টাল জায়গাতে, ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল সূত্রগুলোতে। তা আমরা লম্বভূমি এবং অতিভুজকে পেয়ে গেছি, এবার সূত্রের ব্যাপারে চলে আসা যাক। দেখো, একটা ত্রিভুজে বাহু আছে কটা? ধরো এটা একটা ত্রিভুজ, এ বি সি, তাহলে তিনটা বাহু আছে। তাহলে সেই তিনটা বাহুকে যদি অনুপাত আকারে দেখা যায়, একে অপরের অনুপাত হিসেবে দুটি বাহুকে নিয়ে, তাহলে কয় রকমের অনুপাত হতে পারে? তাহলে লিখি পরপর। একটা হতে পারে এবি বাই এসি, আর কি হতে পারে এর ঠিক উল্টাটা এসি বাই এবি, উল্টাটাকে একটু পাশে লিখি, এর ঠিক উল্টাটা এসি বাই এবি। আর কি হতে পারে বিসি বাই এসি, তার ঠিক উল্টাটা এসি বাই বিসি হলো। আর কি হতে পারে এবি বাই বিসি, তার ঠিক উল্টাটা বিসি বাই এবি। এই 6 রকমের অনুপাত আমরা পেতে পারি একটা ত্রিভুজের বাহুগুলো দিয়ে। যদি আমি অনুপাত বানাতে চেষ্টা করি তাহলে আমরা 6 রকম অনুপাত পাবো। যদি অন্যরকম করে বলি তাহলে এটা হলো লম্ব বাই অতিভুজ, এটা কি, এটা হলো অতিভুজ বাই লম্ব। এটা হলো ভূমি বাই অতিভুজ, এটা হলো অতিভুজ বাই ভূমি। এটা কি লম্ব বাই ভূমি, এটা কি ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ তিনটা আলাদা আলাদা রাশি, তিনটাকে যদি অনুপাত বানাতে হয় তাহলে আমাদের 6 রকমের কম্বিনেশন আমরা পাই। লম্ব ভূমি দিয়ে দুটো হবে, ভূমি আর অতিভুজ দিয়ে দুটো হবে, লম্ব আর অতিভুজ দিয়ে দুটো হবে। ক্লিয়ার? আচ্ছা, এই প্রত্যেকটা অনুপাতের ত্রিকোণমিতিতে আলাদা আলাদা নাম আছে। তাহলে এবার সেই নামগুলো কি সেগুলো দেখা যাক। তো জায়গাটা আমি একটু বড় করে নিই যাতে একটা লাইনে লিস্ট করে সবগুলো দেখাতে পারি। ঠিক আছে, এখানে আরেকটা কাজ করব, তাই এটাকে পার্ট করে নিলাম দুভাগে। তাহলে এটা আমাদের ত্রিভুজ, ত্রিভুজটাকে একটু ছোট করলাম, নাম দিলাম এ বি সি, কোণ হলো থিটা। তাহলে প্রথমে আমি করব লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি হবে এ বি বাই এসি। তারপর কি করব ভূমি বাই অতিভুজ, সেটা কি হবে বিসি বাই এসি। তারপর কি হবে লম্ব বাই ভূমি, সেটা হবে এবি বাই বিসি হলো। তারপর কি হবে ভূমি বাই লম্ব মানে বিসি বাই এবি। তারপর কি হবে অতিভুজ বাই ভূমি মানে এসি বাই বিসি। তারপরে হবে অতিভুজ বাই লম্ব মানে এটা এসি হবে এসি বাই এবি, কারণ এখানে আমি থিটার সাপেক্ষে ভেবেছি। হলো? তাহলে প্রথম যে অনুপাত তাকে বলা হয় সাইন
অফ অ্যাঙ্গেল থিটা। সাইন অফ অ্যাঙ্গেল থিটা মানে অ্যাঙ্গেল থিটার সাইন বলে একটা ফাংশন, অর্থাৎ সাইন ফাংশনের দ্বারা এই অনুপাতটাকে প্রকাশ করা হচ্ছে। সাইন ফাংশন একা কাজ করে না, থিটা অ্যাঙ্গেলের উপরে বসে কাজ করে, যাকে আমরা এক কথায় বলতে পারি সাইন থিটা। মানে অ্যাব্রিভিয়েট করে ছোট করে দিয়েছি, ঠিক আছে। বিসি বাই এসিকে বলা হবে কোসাইন অফ অ্যাঙ্গেল থিটা, যাকে অ্যাব্রিভিয়েট করে আমরা বলবো প্রথম তিনটা ওয়ার্ড নিয়ে কস থিটা। তারপরেরটা হবে ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল থিটা, প্রথম তিনটা ওয়ার্ড নিলে ট্যান থিটা। তারপরটা হবে কোট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল থিটা, প্রথম তিনটা ওয়ার্ড নিলে কট থিটা। তারপরটা হবে সেকেন্ড অফ অ্যাঙ্গেল থিটা মানে সেক থিটা। তারপরটা হবে কোসেক্যান্ট অফ অ্যাঙ্গেল থিটা, প্রথম পাঁচটা নিলে কোসেক থিটা। তোমরা বলবে প্রথম তিনটা কেন নিলাম না? প্রথম তিনটে নিলে ব্যাপারটা কস হয়ে যাবে, সেই জন্য প্রথম পাঁচটা নেওয়া হলো, সেটা হলো কোসেক থিটা। ঠিক আছে, কি কি পেলাম? একটা অনুপাত পেলাম সাইন, একটা পেলাম কোসাইন, একটা পেলাম ট্যানজেন্ট, একটা পেলাম কোট্যানজেন্ট, একটা পেলাম সেকেন্ড, একটা পেলাম কোসেকেন্ড। ঠিক আছে, যাতে এখানে যদি বোঝা না যায় তার জন্য ক্লিয়ার করে এখানটায় লিখলাম। তাহলে এই হলো 6 রকমের ফাংশন বা এই 6 রকমের বিষয় দ্বারা এই অনুপাতগুলোকে প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে এক কথায় সাইন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। কস থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। এটা হলো মেন। ঠিক আছে, তাহলে সেম কাজ যদি 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে করা হয় তাহলে কি হবে? তাহলে একই ত্রিভুজ নিচ্ছি এ বি সি, এটা 90, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা। তাহলে আমরা এখন সেম কাজ করব 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে। তাহলে প্রথমে কি করব? লম্ব বাই অতিভুজ বের করব। দেখো এই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ কি? এই ত্রিভুজের লম্ব হলো বিসি, অতিভুজ কত? এসি। তাহলে বিসি বাই এসি সেটা কি হবে? সাইন অফ অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা হয়ে গেল কি? সাইন 90 মাইনাস থিটা। এবার কি করব? লম্ব বাই ভূমি বের করব। এখানে লম্ব বাই ভূমি না, ভূমি বাই অতিভুজ বের করব। ধরো এখানে ভূমি করলাম, এখানে অতিভুজ করলাম। এখানে ভূমি কোনটা? এখানে এবি ভূমি, অতিভুজ কি? এসি। তাহলে এবি বাই এসি হয়ে গেল কি? কোসাইন অফ অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা কস 90 মাইনাস থিটা। এবার কি? লম্ব বাই ভূমি এবি বাই বিসি মানে কি হবে? লম্ব বাই ভূমি কি? লম্ব হলো বিসি বাই এবি, এখানে লম্ব হলো বিসি, ভূমি কত? ভূমি হলো এবি।
কারণ 90 মাইনাস থিটার সাপেক্ষে লম্ব পাল্টে গেছিল, ভূমিও পাল্টে গেছিল। তাহলে বিসি বাই বি মানে কত হবে? ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা মানে ট্যান 90 মাইনাস থিটা। নেক্সট হলো ভূমি বাই লম্ব, সেটা কি হবে? সেটা হবে এবি বাই বিসি মানে কোট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট 90 মাইনাস থিটা। হলো? তারপর কি হবে? তারপর হবে অতিভুজ বাই ভূমি, মানে কি হবে? অতিভুজ হলে এসি, ভূমি কি? ভূমি হলো এবি মানে সেকেন্ড অফ অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক 90 মাইনাস থিটা। তারপর হলো ভূমি বাই লম্ব মানে এসি বাই বিসি, সেটা কি হবে? সেটা হবে কোসেক্যান্ড অফ অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা মানে কোসেক 90 মাইনাস থিটা। এই হলো তোমার থিটার সাপেক্ষে অনুপাতগুলো কি হবে আর 90 মাইনাস থিটার সাপেক্ষে অনুপাতগুলো কি হবে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে এবি বাই এসি যেটা, এখানে এবি বাই এসি এখানটাই আছে, তাই না? তাহলে তোমরা এটার সাথে এটাকে সমান বলতে পারো। ওকে, আবার এখানে বিসি বাই এসি এখানে আছে, এখানে বিসি বাই এসি এখানে আছে, তাহলে তোমরা এটার সাথে এটাকে সমান বলতে পারো। তাহলে বিষয়টা কি হচ্ছে আর এই কথাগুলো কি করে আসছে, এটা হলো মেন বোঝার জায়গা, যে ফাংশনগুলো কি বোঝায়। তোমরা যখন এটা করবে খাতা একটু ভালো মতো লিখে নেবে, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। ঠিক আছে? কারণ খাতায় না বুঝে না লিখে নিলে তোমার বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি একটা ওয়ার্ড এখানটা লিখছি, ওয়ার্ডটা হলো কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি কথাটার মানে হলো পরিপূরক, অর্থাৎ যার কাজ পরিপূরণ করা কিছুকে, মানে একটার পরিপূরক হিসেবে যখন আরেকটা আসছে, একটার অপোজিট কাজ করছে যখন আরেকটা, তখন সেটাকে কমপ্লিমেন্টারি ফাংশন বলা হয়। ঠিক আছে? বোঝা গেল কথাটা? কমপ্লিমেন্টারি মানে কি? একটার পরিপূরক হিসেবে যখন একটা আসছে। যেমন তোমাদের যে পূরকক্ষণ পড়েছো, সেই পূরকক্ষণ কথাটা এই কমপ্লিমেন্টারি ব্যাপারটা থেকে এসছে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাকে বলা হয় পরিপূরক কোণ, বা এক কথায় পূরক কোণ। তাহলে কাকে বলে পূরক কোণ? চলে আসলে ব্যাপার তোমাদের পরিচিত জায়গাতে। এখানে থিটা আর 90 মাইনাস থিটা এই দুটা কোণ একে অপরের পরিপূরক, অর্থাৎ একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তার পরিপূরক কোণটা বা তার পূরক কোণটার মান হলো 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ব্যাপারটা হলো, তুমি যদি 30 ডিগ্রির সাপেক্ষে সাইন ফাংশনকে ইউজ করো, ভালো করে শুনবে কথাটা, তুমি যদি 30 ডিগ্রির সাপেক্ষে সাইন ফাংশনকে ইউজ করো, তাহলে সেটা সাইনের কমপ্লিমেন্টারি ফাংশন, যেটা ওই অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের উপর ক্রিয়া করলে যা হবে তার সঙ্গে সমান হবে। মানে কমপ্লিমেন্টারি ফাংশন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইকুয়াল টু সাইন অফ দিস অ্যাঙ্গেল। বোঝা গেল কথাটা? একটু ভালো করে বোঝো, চেষ্টা করো বোঝার। আগে আমি মিলগুলো দেখিয়ে দিই। যেমন এবি বাই বিসি, এটা মিলছে তোমার এই এবি বাই বিসিতে, আর বিসি বাই এবি সেটা মিলছে তোমার এখানটাতে। তাহলে এটার সঙ্গে এটা মিলছে,
সরি ওটার সঙ্গে ওটা নয়, ওটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে। আর কি এসি বাই বিসি এখানে মিলছে, আর এসি বাই বিসি এখানটায় মিলছে। তাহলে কার সঙ্গে কোনটা মিলছে? সেকের সঙ্গে এখানে কোসেক মিলছে, আর এই সেকের সঙ্গে এখানে কোসেক মিলছে। তাহলে ব্যাপারটাকে ছোট করে দেখাই এবং ছোট জায়গা দিয়ে ব্যাপারটাকে বুঝাই। এখানে অনেক কিছু লেখা হয়ে গেছে, বুঝতে অসুবিধা হতে পারে। কি রেজাল্ট পেলাম সেই রেজাল্টগুলো লিখব। আমি একটা রেজাল্ট দিয়ে বুঝাচ্ছি। সাইন অফ অ্যাঙ্গেল থিটা যা মানে কমপ্লিমেন্টারি সাইন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা একই মানে। ঠিক আছে, মানে ফাংশনটার উপরে কমপ্লিমেন্টারি হলো, কোণের উপরে কমপ্লিমেন্টারি হলো, তাহলে পরিপূরকের পরিপূরক ব্যাপারটা কি অরিজিনালটা ফিরে আসলো। মানে অনন্যকের অনন্যকের মতো ভাবতে পারো। অনন্যক মানে কি একবার উল্টালো, আবার অনন্যক মানে আবার একবার উল্টালো, তাহলে এখানে দুবারই কমপ্লিমেন্টারি এসছে, মানে আলটিমেটলি এটাই কিন্তু থেকে গেছে। মানে সাইন থিটা কথাটার যা মানে কমপ্লিমেন্টারি সাইন মানে কি কোসাইন মানে কস, আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা মানে কি 90 মাইনাস থিটা। দ্যাটস ওয়াই সাইন থিটা আর কস 90 মাইনাস থিটা পরস্পর সমান। বোঝা গেল কথাটা? সিমিলারলি এখানে যদি আমি ট্যানজেন্ট বলি, ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল থিটা, আর এখানে লিখছি কমপ্লিমেন্টারি ট্যানজেন্ট অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা মানে 90 মাইনাস থিটা, আর কমপ্লিমেন্টারি ট্যানজেন্ট মানে কি ট্যানজেন্টের পরিপূরক। তো ট্যানজেন্ট কথাটার মানে হলো ট্যান, থিটাটা থিটা থেকে গেল, ট্যানজেন্টের মানে হলো ট্যান, আর কমপ্লিমেন্টারি ট্যানজেন্ট মানে হলো কমপ্লিমেন্টারি ট্যানজেন্ট মানে হচ্ছে কট। তো ট্যান থিটা ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা হলো। নেক্সট কি সেকেন্ড, ACCANT সেকেন্ড অফ অ্যাঙ্গেল থিটা, সেটা মানে কি হবে কমপ্লিমেন্টারি সেকেন্ড ACCANT অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা। মানে এখানটায় সেকেন্ডের থেকে আসবে হলো সেক থিটা, কমপ্লিমেন্টারি সেকেন্ড মানে হলো কোসেক, তাহলে এখানে চলে আসলো কোসেক 90 মাইনাস থিটা হলো। বোঝা গেল? আচ্ছা, এবার আর কি দেখলাম? তাহলে এটা হলো 3 সেট ফর্মুলা তৈরি হলো। কি কি 3 সেট? একটা পেলাম সাইন থিটা মানে কস 90 মাইনাস থিটা, ট্যান থিটা মানে কট 90 মাইনাস থিটা, আর সেক থিটা মানে কোসেক 90 মাইনাস থিটা। ওকে, আচ্ছা এবার দেখো এখানে তিনটাতেই কোনো কো ব্যাপার নাই, কো মানে কমপ্লিমেন্টারি। তো থিটা 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 তিনটাই নর্মাল অ্যাঙ্গেল, আর সাইন ট্যান সেক তিনটাই নর্মাল ফাংশন। এখানে কি কো 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 তিনটাতেই কো ফাংশন আছে, মানে কমপ্লিমেন্টারি ফাংশন আছে, আর অ্যাঙ্গেলটাও কমপ্লিমেন্টারি হয়ে আছে। মানে কমপ্লিমেন্টারি অফ কমপ্লিমেন্টারি মানে পরিপূরকের পরিপূরক। ব্যাপারটা কি মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর এখানটায় কি হয়েছে সেই প্লাসটাই আছে। মানে কমপ্লিমেন্টারি তুমি নেগেটিভ এফেক্ট বলতে পারো। নেগেটিভ অফ নেগেটিভ গিভস ইউ কি পজিটিভ, তো মাইনাস অফ মাইনাস গিভস ইউ পজিটিভ। তাহলে কমপ্লিমেন্টারির উপর কমপ্লিমেন্টারি হয়েছে, তাহলে কি সেটা বাদ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা এবার বলি আরো 3 সেট ফর্মুলা। সেকেন্ড এখানেই থাকলো, মানে ফাংশন এখানেই থাকবে, শুধু কমপ্লিমেন্টারি কথাটা এখানে জুড়ে দাও। কমপ্লিমেন্টারি কথাটা এখানে জুড়ে দিলাম।
তাহলে কমপ্লিমেন্টারি সাইন অফ অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু কি হবে, সাইন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা। তাহলে অ্যাঙ্গেল থিটা তো এদিকে ছিলই, আর ওদিকে কি 90 মাইনাস থিটাটা ছিল। তাহলে এই থিটাটার জন্য, অ্যাঙ্গেল থিটার জন্য এখানে থিটা, আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা মানে 90 মাইনাস থিটা। এবার ফাংশনটা কি বসছে দেখো, যখন শুধু অ্যাঙ্গেল থিটা আসছে তখন কমপ্লিমেন্টারি সাইন আসছে, মানে কি কস আসছে, আর সাইন অফ মানে কি সাইন আসবে। তাহলে কস থিটা মানে কি সাইন 90 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, কমপ্লিমেন্টারি হয় ফাংশনের উপর থাকলো অথবা অ্যাঙ্গেলের উপর থাকলো, একবারই থাকলো। এখানে কমপ্লিমেন্টারি সাইন অফ অ্যাঙ্গেল থিটা হয়েছে, মানে কোণের উপর কমপ্লিমেন্টারি হয়নি, বাট ফাংশনের উপর হয়েছে। ওখানটা কি হয়েছে, সেটা মানে যা বোঝায় সেটা মানেই ফাংশনের উপর হয়নি, কোণের উপর হওয়াটাকে বোঝায়। মানে কোণের উপর কমপ্লিমেন্ট করা মানে যা বোঝায়, ফাংশনের উপর কমপ্লিমেন্ট করা মানে তাই বোঝায়। ঠিক আছে, তার মানে এর উল্টা ফর্মুলাগুলো তৈরি হচ্ছে কি কি, এখানে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে গেল কস থিটা। সিমিলারলি সাইনের বদলে আসলো ধরো ট্যানজেন্ট, তাহলে এখানটায় চলে আসলো আমার ট্যানজেন্ট। তাহলে কি হবে, কমপ্লিমেন্টারি ট্যানজেন্ট মানে কট, আর ট্যানজেন্ট অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হলো ট্যান। তাহলে কট থিটা মানে কি ট্যান 90 মাইনাস থিটা। তাহলে কি পেয়ে গেলাম, ট্যান 90 মাইনাস থিটা হয়ে গেল কট থিটা। হলো সিম্পলি, এখানটায় ধরো সেকেন্ড ধরলাম, ACCANT, তাহলে এখানে হয়ে যাবে সেকেন্ড। তাহলে এখানে হয়ে যাবে কি কমপ্লিমেন্টারি সেকেন্ড মানে কোসেক, আর এখানে হয়ে যাবে কি শুধু সেক। তাহলে কি পেলে, সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু তিনটা 6টা ফর্মুলা নেই, এখানে অ্যাকচুয়ালি দু রকমের ফর্মুলা আছে। কি কি দু রকমের ফর্মুলা? প্রথম প্রকার ফর্মুলা কি, কমপ্লিমেন্টারি অফ ফাংশন থিটা ইকুয়াল টু ফাংশন অফ কমপ্লিমেন্টারি থিটা। ঠিক আছে, কমপ্লিমেন্টারি থিটা। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। আর একটা কি, শুধু ফাংশন অফ থিটা ইকুয়াল টু, এটা কম লিখি, ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন অফ কমপ্লিমেন্টারি থিটা। এই হলো দু রকমের ফর্মুলা। এবার এখানে সাইন বসাও একরকম ভাবে, তাহলে এই কমপ্লিমেন্টারি থিটাকেই বলা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে সামথিং ইন্টু 90 মাইনাস থিটা, এখানে কো দিয়ে ফাংশন 90 মাইনাস থিটা, আর এখানে একই রকম সামথিং ইন্টু থিটা ইকুয়াল টু কো দিয়ে ফাংশন, এটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। একটু কঠিন মনে হচ্ছে হয়তো কমপ্লিমেন্টারি কথাটার সঙ্গে পরিচিত না বলে, কমপ্লিমেন্টারিকে বলো ভাবো নেগেটিভের মতো এফেক্ট বা অনন্যকের মতো এফেক্ট। তাহলে আরেকবার বলি বিষয়টা, এখানে কি কমপ্লিমেন্টারি ফাংশন মানে ফাংশনকে উল্টে দিয়েছি, কোণেরও কমপ্লিমেন্টারি হয়েছে মানে উল্টার উপর উল্টা এফেক্ট, মানে কোনো এফেক্টই নাই। ঠিক আছে, মানে সাইন ফাংশনকে উল্টে দিলাম, সাইন ফাংশনকে উল্টে 90 মাইনাস থিটা মানে থিটার কমপ্লিমেন্টারি উপর ইউজ করলাম, কি পেলাম, সাইনকে উল্টালাম, আবার 90 মাইনাস থিটাকে উল্টালাম, মানে সাইনকে উল্টালে কস, কস আবার 90 মাইনাস থিটা মানে সাইনটা সাইনই পড়ে থাকলো, মানে শুধু সাইন পড়ে থাকলো। ঠিক আছে, আর এখানটায় কি ওটাই বললাম।
আচ্ছা, এখানটা কি হয়েছে, শুধু ফাংশনটা মানে শুধু অ্যাঙ্গেলটার উপর কমপ্লিমেন্টারি কাজ করেছে, সেটা কমপ্লিমেন্টারি খুলে এসে ওটার উপর চলে এসছে, তাহলে এখানে সাইন চলে এসছে। ঠিক আছে, তাহলে এটা হলো cos থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা, আর এটা কি আসলো সাইন থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। একই রকমভাবে সবগুলো হচ্ছে। ঠিক আছে, এখানটাতে একবার উল্টানো হয়েছে, তো ফাংশন উল্টাও বা কোন উল্টাও ব্যাপারটা একই, আর এখানে দুবার উল্টানো হয়েছে, মানে উল্টে পাল্টা সেম হয়ে গেছে, এরকম করে ভাবতে হবে। ক্লিয়ার? তো এই বিষয়টা তোমাদের দেখবে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টারে আছে, সেখানে এই 6 রকমের ফর্মুলা আছে, সেখান দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে। হলো? আচ্ছা, এবার দেখো যে জিনিসগুলো এতক্ষণ ধরে পেলাম সেই জিনিসগুলো থেকে আরো কিছু কথা বলি। যেমন সাইন থিটা মানে আমরা কি পেলাম, লম্ব বাই অতিভুজ। আবার কোসেক থিটা মানে কি পেলাম, অতিভুজ বাই লম্ব। তাহলে এই দুটাকে একেবারে উল্টা বলা যেতে পারে। তো এগুলো খুব সহজ জিনিস, এগুলো সবাই আশা করি খুব সহজেই বুঝে যাবে। মেন বোঝার জায়গা ছিল এইটা, এই কমপ্লিমেন্টারি ফাংশনের জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা তোমরা সবাই না বুঝেই করে ফেলো, তো আমি চেষ্টা করলাম যতটা সহজ করে পারা যায় ব্যাপারটাকে বোঝাটার। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, কোসেক থিটা কথাটা মানে 1 বাই সাইন থিটা। সিমিলারলি কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা মানে কি, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। তাহলে সেখান থেকে সেক থিটা হয়ে যাবে 1 বাই কস থিটা, আর টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি। সেখান থেকে কট থিটা মানে হলো ভূমি বাই লম্ব, মানে কট থিটা মানে 1 বাই টেন থিটা। তো এই ছোটোখাটো ফর্মুলাগুলো তোমাদের লাগবে। আর কি, আরেকটা ফর্মুলা দেখাই। টেন থিটা মানে কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই অতিভুজ করে দিলাম, ভূমি বাই অতিভুজ করে দিলাম, মানে অতিভুজ দিয়ে উপর নিচে ভাগ করে দিলাম। তো লম্ব বাই অতিভুজ মানে কি হলো, ব্যাপারটা হলো সাইন থিটা। এখানে ভূমি বাই অতিভুজ মানে হলো কস থিটা, মানে টেন থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেন থিটা মানে যদি হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে সিমিলারলি কট থিটা মানে টেনের কো, সেটা হবে কস থিটা বাই সাইন থিটা। তো এগুলো কোনো কঠিন বিষয় না, এগুলো ক্লিয়ার আশা করা যায়। হলো? আচ্ছা, আর কি ফর্মুলা আছে, আর একটা ফর্মুলা আছে, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্যের উপর বেস করে দাঁড়িয়ে। পিথাগোরাসের উপপাদ্য আশা করি সকলে জানো, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে মাদার ফর্মুলা আমাদের একটাই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তার স্কোয়ার। এই ফর্মুলাটাকে নিয়ে 3 বার একই রকম কাজ করব। ঠিক আছে, বা এর পরের লাইন লিখছি, ধরো সব কটা রাশিকে অতিভুজ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে, লম্ব বাই অতিভুজ তার স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ বাই অতিভুজ তার স্কোয়ার। এবার লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন থিটা। তাহলে কি পেলাম, সাইন থিটা তার হোল স্কোয়ার, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 এর হোল স্কোয়ার। তাহলে কি পেলাম, দেখো থিটা স্কোয়ার হয় না, হ্যাঁ, হোল স্কোয়ার মানে হলো এখানে শুধু ফাংশনের স্কোয়ার হবে, ফাংশনটা কি সাইন, তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, এখানে হয়ে যাবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা একটা ফর্মুলা পাওয়া গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। খুব সহজ। সেম কাজ করো এবার
ধরো লম্ব দিয়ে ভাগ করে দিচ্ছ, ঠিক আছে? তাহলে একই জিনিসকে ধরো এখানটায় বসিয়ে দিলাম লম্ব, এখানে বসিয়ে দিলাম লম্ব, এখানে বসিয়ে দিলাম লম্ব। তাহলে প্রথম ফাংশনটা কি হবে? লম্ব বাই লম্ব মানে কি 1, ভূমি বাই লম্ব মানে কি কট, আর অতিভুজ বাই লম্ব মানে কি? অতিভুজ বাই লম্ব মানে হলো কোসেক, কোসেক থিটা তার হোল স্কোয়ার। তাহলে কি পেলাম? তাহলে পেলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। বা তোমাদের দেখবে বই লেখা থাকবে এভাবে, প্রথমটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপর এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মানে কট স্কোয়ার থিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পাওয়া গেল। এবার সবগুলোকে ধরো ভূমি দিয়ে ভাগ করা হলো, এখানে ভূমি হলো, এখানেও ভূমি হলো, এখানেও ধরো ভূমি হলো, ঠিক আছে? তাহলে লম্ব বাই ভূমি কি হবে? ট্যান হবে। তাহলে এখানটায় ট্যান থিটা হলো, ভূমি বাই ভূমি মানে কি 1 হবে, আর অতিভুজ বাই ভূমি মানে কি? অতিভুজ বাই ভূমি মানে সেক থিটা হবে। তাহলে এটা মিটিয়ে দিলাম, কট স্কোয়ার হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা। তাহলে কি পেলাম? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো তোমাদের আরেকটা চ্যাপ্টারের ফর্মুলা, মানে এটা মেনলি ওই ত্রিকোণমিতিক এক্সপ্রেশনগুলো সলভ করতে কাজে লাগে, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি দুটো চ্যাপ্টারের ফর্মুলা কি করে আসছে সেটা বোঝা গেল। এবার চলে আসি একটা ভাইটাল ছকে। ছকটা নর্মালি তোমরা মুখস্থ করে থাকো বা একটা ট্রিক দিয়ে সেই ছকের মানগুলো মনে রাখো। তো প্রথমে আমি সেই ট্রিকটা দেখিয়ে দিই, তারপর সেই ছকের মানগুলো কিভাবে আসছে সেটা দেখাচ্ছি। আমাদের 5 ধরনের মান জানতে লাগে: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই 5 রকমের মান আমাদের জানতে লাগে। আর ফাংশন কি আছে? সাইন, তার নিচে কস, তার নিচে ট্যান, তার নিচে কট, তার নিচে সেক, তার নিচে কোসেক, ঠিক আছে? এই মানগুলো বৈশিষ্ট্য বলি, 0 আর 90 পরস্পরের পরিপূরক মানে কো, 30 আর 60 পরস্পরের পরিপূরক মানে পূরক কোণ, 30 আর 60কে যোগ করে 90 হয়, 45 নিজেই নিজের পূরক কোণ হলো। তো মানের ট্রিক কি? যেটা করতে বলে সবাই, 0, 1, 2, 3, 4 সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দাও, 4, 4, 4, 4, 4 দিয়ে সবগুলোকে রুট করে দাও, যেটা পাওয়া যাবে সাইনের ঘরে বসিয়ে দাও। তাহলে 0 হাফ 1/√2 √3/2 1, কোনো ভুল নেই এটাতে, 100% কারেক্ট, ঠিক আছে? কস কি করব? সাইন যেটা আছে সেটাকে উল্টে লিখে দাও, 0 √3/2 1/√2 1/2 0। কেন? কারণ সাইনের যেগুলো মান হবে, কস মানে কি সাইনের কো, তাহলে কসের মান কি হবে? সাইনের কোগুলো কসের মান হিসাবে থাকবে। তাহলে 0-র কো কোনটা? 0-র কো হলো 90, তো 90-র সাইনের যা মান কসের 0 সেটা মান, সাইনের 60-র যা মান কসের 60-র কো এর তাই মান, তাহলে cos 30-তে একই মান বসছে। 45 তো দুটোতেই 45, 45 কো 45ই হবে। তারপরে cos 60 কত মান? 60-র কো কত 30, তো sin 30-র যা মান হবে cos এটাই হবে, আর 0টা 0তে বসে গেল।
সিমিলারলি ট্যান কি হবে, এই দুটো সাইন বাই কসকে ভাগ করে দাও, তাহলে 0/1 মানে 0, এটা বাই এটা মানে 1/2 বাই √3/2, বাই 2/2 কেটে গেল 1/√3, 1/√2 1/√2 কেটে গেলে 1, √3/2 বাই 1/2 বাই 2/2 কেটে গেল, √3 পড়ে থাকলো, 1/0 অসংজ্ঞাত মানে বের করা সম্ভব না। এবার কট মানে কি, ট্যানকে উল্টোভাবে লিখে দাও বা ট্যানকে ধরে উল্টে দাও, একই ব্যাপার। তো 0কে ধরে উল্টালে হয়ে যায় অসংজ্ঞাত, এটাকে উল্টালে হয় √3, এটাকে উল্টালে 1, এটাকে উল্টালে 1/√3, এটাকে উল্টালে 0 বা উল্টা করে লিখলে একই হবে। হলো, কসকে ধরে উল্টে দেব সেক পাওয়া যাবে, তাহলে কসকে ধরে 1/1 করি মানে 1, 1 এটা মানে 2/√3, এটাকে উল্টাই মানে কত √2, এটাকে উল্টাই মানে 2, এটাকে উল্টাই 0/1, হ্যাঁ 0/1 এর মান থাকবে, ওটা কত হচ্ছে 0, ধরে উল্টাতে হবে 1/cos, 1/cos মানে হবে সেক না 1/0 আনডিফাইন্ড মানে এটা মান থাকবে না। একইভাবে উল্টাভাবে লেখো, এটা 0, এটা 2, এটা √2, এটা হলো 2/√3, এটা 1। এই হলো তোমার সবগুলো মান ছক দিয়ে। ব্যাপারটা ছক দিয়ে যদি না করি তাহলে ব্যাপারটা কি করে আসা যায়, এবার সেই জায়গাটায় আসি। প্রথমে ধরি এই 45 ডিগ্রি এই মানটাকে, 45 ডিগ্রি কোথায় পাওয়া যায়, এই জায়গাটা তোমাদের কাছে একটু নতুন, বইয়ে আছে জিনিসগুলো, তবু তোমরা আশা করি বই দেখে পড়ে দেখো না, এগুলো তোমরা এইভাবেই মনে রাখো। তো ব্যাপারগুলো একটু রিমেম্বার করিয়ে দিই কীভাবে এগুলো পাওয়া যায়। দেখো 45 ডিগ্রি কোনটা কানেক্ট হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সঙ্গে, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, এমন একটা ত্রিভুজ, এটা এ বি সি যদি বলা হয়, এই বাহুটা যদি এ হয় বা যদি এক্স দিয়ে বলি, এটা যদি এক্স হয় এটা হবে এক্স, এটা কত হবে √2x, কেন ভেবে দেখো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার 2x² তার রুট মানে কি √2x হবে। হলো, এই কোণটা কত 45, কারণ সমকোণী সমদ্বিবাহুতে এটা 90 হবে, এটা 45, এটা 45। এবার আমাদের কি বুঝতে হবে, sin 45, sin 45 মানে sin 45 মানে কি AB বাই AC, মান বসাও, AB কত x, AC কত √2x, পড়ে থাকলো কত 1/√2, cos 45 মানে কত BC বাই AC, BC কত x, এটা কত √2x, হলো কত 1/√2, তাহলে আমাদের এটা মিলল, এটা মিলল। নেক্সট tan 45 তার মান কত AB বাই BC, AB কত x, BC কত x, হলো কত 1, এটা মিলল। ঠিক আছে, তাহলে এই তিনটা মিলল মানে কি এর উল্টাগুলো মিলবে, কারণ BC বাই AB 1ই হবে, AC বাই BC √2 হবে, AC বাই AB √2 হবে, তার মানে এটা 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 মিলে গেল, তার মানে 45 ডিগ্রি কেস কমপ্লিট। চলে আসি 30 আর 60 গল্পতে। 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোন ত্রিভুজে পাওয়া যায় ভেবে দেখো, 30 ডিগ্রি পাওয়া গেলে হবে না, 60 ডিগ্রি দিয়ে ভাবতে হবে, কারণ 60 ডিগ্রি হলো সমবাহু ত্রিভুজ থেকে পাওয়া যাচ্ছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ যদি অঙ্কন করা যায় যার সবকটা বাহু সমান, এইখান থেকে টানা হচ্ছে সমবাহু ত্রিভুজের লম্ব বা মধ্যমা এ বি সি, এইটুকুটাকে ধরলাম, ধর ত্রিভুজটা ACD ছিল, AB তার মধ্যমা। ঠিক আছে, তাহলে দেখো এই কোণটা 60 ডিগ্রি, তাহলে আমরা এখন 60 ডিগ্রির কথা ভাবছি। হলো, এবার বাহুর কথা ভাবো, এটা বাহু x, এটা বাহু x, CD বাহুটা x, তাহলে BC কত x এর অর্ধেক। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি, উচ্চতা মানে AB, তার মান কত হবে √3/2 × x।
তাই না? √3/2 ইন্টু বাহু, এটা সমবাহুত্রিভুজের উচ্চতা। তাহলে আমার ত্রিভুজটা কি দাঁড়াচ্ছে? ত্রিভুজটা দাঁড়াচ্ছে এরকম একটা ত্রিভুজ, যার এটা x/2, এটা √3x/2, এটা x। তাহলে এ বি সি, এই কোণটা হচ্ছে 90, এই কোণটা হচ্ছে 60। তাহলে এবার sin 60 করে দেখো। sin 60 মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এটা। তাহলে √3x/2, নিচে কত অতিভুজ? লম্ব বাই অতিভুজ মানে নিচে চলে গেল x, হয়ে গেল কত? √3/2। তাহলে sin 60 √3/2 হয়ে গেল। cos 60 করে দেখো। cos 60 কত হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে উপরে x/2, নিচে x, হয়ে গেল হাফ। tan 60 করে থাকো। tan 60 কি? লম্ব বাই ভূমি, তাহলে এটা বাই এটা, √3x/2 বাই x/2, x/2 কেটে গেল, পড়ে থাকলো কত? √3। তাহলে আমরা কি এটাকে পেয়ে গেলাম, এটাকে পেয়ে গেলাম, এটাকে পেয়ে গেলাম, মানে তাদেরকে ধরে উল্টে দাও, মানে এই অনুপাতগুলোকে ধরে উল্টে দাও, এটা চলে আসবে, এটা চলে আসবে, এটা চলে আসবে। ক্লিয়ার? 60 ডিগ্রি কাজ কমপ্লিট। এবার 30 ডিগ্রির পালা। দেখো এই ত্রিভুজে 30 ডিগ্রি আছে, এই কোণটা 30 ডিগ্রি। ওকে, মানে এই কোণটা 30 ডিগ্রি। তাহলে যদি ওই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে আরেকবার আঁকি ছবিটা। তাহলে আমার ত্রিভুজটা হলো দেখতে এরকম, এই কোণটা 60, এই কোণটা 30, এটা 90। তো এই কোণের সাপেক্ষে ভাববো না, আমরা ওই কোণের সাপেক্ষে ভাববো। ঠিক আছে? তাহলে ওই কোণের সাপেক্ষে যদি ভাবতে হয়, এ বি সি, এটা কত? x/2, এটা x, এটা √3x/2 হলো। এবারে ওই কোণের সাপেক্ষে ভাবলে এটা ভূমি, এটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি। আমি আগে এই জন্য এগুলোকে বুঝিয়ে দিয়েছি, হলো। তাহলে sin 30 কত হবে দেখে বলো। sin 30 মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এটা। অতিভুজ কোনটা? এটা। তাহলে x/2 বাই x, তাহলে x/2 বাই x মানে কত? হাফ। মিলে গেছে। তারপর কি? cos 30 মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এটা ভূমি। অতিভুজ কোনটা? এটা অতিভুজ। তাহলে কত? √3x/2 মানে কি? বাই 2, নিচে হবে x, মানে √3/2। এটাও মিলে গেছে। আর tan 30 মানে কি? tan 30 মানে হলো লম্ব বাই ভূমি, মানে এটা বাই ওটা। তাহলে উপরে থাকছে x/2, নিচে √3x/2 মানে হচ্ছে 1/√3, মানে এটা মিলে গেছে। তাহলে এই তিনটা মিলে গেছে, মানে তাদের উল্টাগুলো অবশ্যই মিলে যাবে, হলো। এবার ভাইটাল হলো 0 আর 90 ডিগ্রি ত্রিভুজ। 0 ডিগ্রি ত্রিভুজ আর 90 ডিগ্রি ত্রিভুজ ভাবাটা একটু কঠিন, তাহলে ওইটা একটু ভাবা যাক এবং মানগুলোকে কি করে বের করব সেটা নিয়ে আলোচনা করা যাক। ধরো এটা ত্রিভুজ, ত্রিভুজটা কি? এ বি সি, যার এই কোণটা থিটা, এই কোণের সাপেক্ষে ভাববো। তাহলে প্রথমে 0 ডিগ্রির কথা বলি, প্রথমে 0 ডিগ্রিকে বের করব। তাহলে এখানে এ বিটা লম্ব, বিসিটা ভূমি, এসিটা অতিভুজ, এই তিনটে জিনিস আমাদের জানা আছে। এবার দেখো ত্রিভুজটাকে ছোট করছি। ত্রিভুজটাকে ছোট করছি বলতে এই কোণটাকে ছোট করছি। তাহলে এ বি সি, তাহলে দেখো কোণটাকে যত ছোট করছি তত এসি আর বিসি সমতুল্য হয়ে যাচ্ছে। তাহলে কোণটাকে যদি আরেকটু ছোট করা যায়, তাহলে এবিটা আরো ছোট হয়ে গেল, তাই না? তাহলে যখন এই বাহুটা এর উপর সমাপতিত হবে, তাহলে এটা খুব সূক্ষ্ম একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কিন্তু যখন ওই বাহুটার উপর সমাপতিত হবে, অর্থাৎ তখন বলা যাবে এটাই এসি আর এটাই বিসি, তাহলে এসি বিসি তখন সমান হয়ে গেছে। এসি বিসি সমান মানে
ভূমি আর অতিভুজ সমান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সাইন 0 আর এবি কত হয়েছে দেখো ওখানটায়, তাহলে এসি ইকুয়াল টু বিসি হয়ে গেছে আর এবির মান হয়ে গেছে 0। এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। এবার দেখো তাহলে সাইন 0 মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি 0, অতিভুজ মানে কি এসি, মানে কি 0 বাই এসি মানে 0 হলো। কোসেক 0 মানে এসি বাই 0, কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাহলে অসংজ্ঞাত, সংজ্ঞায়িত করা যাবে না। সিমিলারলি কস 0, কস 0 মানে কি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি আর অতিভুজ সমান হয়ে গেছে, তাহলে বিসি বাই এসি যেহেতু পরস্পর সমান তাই কেটে কুটে 1 হয়ে গেল। আর সেক 0 একই রকমভাবে এসি বাই বিসি এটা হয়ে যাবে 1। ট্যান 0, ট্যান মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত এবি, সরি ট্যান মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, আর বিসি নিচে, তাহলে এবি কত 0, বিসি থেকে গেল মানে হয়ে গেল 0। কট 0 হয়ে গেল বিসি বাই 0 অসংজ্ঞাত। তাহলে দেখো এভাবে সবগুলো মান মিলে গেল, মানে এটা 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 এই সব কটা মান এভাবে, এইটা হলো 0 ডিগ্রি ত্রিভুজ ধরে বের করা যায়। হলো, চলে আসে এবার 90 ডিগ্রি ত্রিভুজ। একই রকম কনসেপ্ট দিয়ে 90 ডিগ্রি ত্রিভুজটা ভাবা যেতে পারে। এটা হলো একটা ত্রিভুজ এ বি সি, এ বিটা লম্ব এটা থিটা, বিসিটা ভূমি আর এসিটা অতিভুজ। তাহলে লম্ব ভূমি অতিভুজ তিনটা জিনিস পেলাম। হলো, এবার দেখো এই ত্রিভুজটার কোণটা বড় করতে চাইছি। তা ত্রিভুজের যদি কোণ বড় করতে হয় একটু নিচে আঁকি, ধরো এটা বিসি যেমন ছিল থেকে গেল, তাহলে এর থেকে এই থিটা কোণটা বড় হয়েছে, তাই তো। তাহলে এটা এ, এটা বি, এটা সি। ত্রিভুজটাকে যদি আরো বড় করতে হয় তাহলে কত বড় করব, ধরো এখানে একটু বড় করি, এই যে কোণটা আরো বড় হয়েছে, এ বি সি, তাই না। এবার যদি আরো বড় হয়ে যায় মানে তখন তোমরা বলতে পারো এটা 90, তখন এটাও হয়ে যাবে 90, অর্থাৎ এই দুটো বাহুই চলে যাবে অসীমে, অসীমে চলে গিয়ে তারা একে অপরকে মিট করবে এ বিন্দুতে। তাহলে এই দুটো বাহু অসীমে গিয়ে এ বিন্দুতে মিট করেছে, তাহলে সেখানটাতে এটা বি আর সি একই থাকবে। তাহলে এখন আমাদের কাছে দেখো এ বি আর এ সি একই দৈর্ঘ্য, ঠিক আছে, এবং তার মান কি, তার মান হলো অসীম। বোঝা গেল। তাহলে সাইন 90 মানে কি এ বি বাই এসি, তাহলে এ বি আর এসি যদি একই দৈর্ঘ্য হয় সেটা অসীম হলেও, অ্যাকচুয়ালি অসীম বাই অসীম কিছু হয় না, কিন্তু যেহেতু একই দৈর্ঘ্য বললাম তাহলে একই দৈর্ঘ্য হলে তার কেটে কুটে কত হবে 1। কস 90, কস 90 মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কোণটা বিসি, অতিভুজ কোণটা এসি। এবার বিসির মানটা কিছু একটা হলো এক্স ধরলাম, এসি কি অসীম মানে হয়ে গেল কি সামথিং বাই ইনফিনিটি মানে হয়ে যাবে 0। tan 90 এবি বাই বিসি, এবির মান নিজেই তো অসীম, জানা নেই বা অজানা, আর বিসির মান এক্স,
তো অজানাকে এক্স দিয়ে ভাগ করা মানে অসংজ্ঞাত, মানে কোনো সংজ্ঞায়িত করা যাবে না। জানি না মান কত, তাকে ভাগ করবো কী করে? তাই ব্যাপারটা হয়ে গেলো অসংজ্ঞাত। cot 90 কত হবে? বিসি বাই এবি। বিসি কত? এক্স, এবি কত? অসীম বা অসংজ্ঞাত যাই বলো, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 0। সামথিং বাই ইনফিনিটি মানে 0 বললাম। cot 90 পরে sec 90। sec 90 মানে কি? sec 90 মানে হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ হলো এসি, ভূমি কত? বিসি। তাহলে কি আলটিমেটলি অসীম বাই এক্স, মানে ভাগ করা যাবে না, মানে অসংজ্ঞাত। আর কোসেক 90 সেটা কত হবে? এসি বাই এবি। এসি এবি দুটো সমান, মানে হয়ে যাচ্ছে আলটিমেটলি 1। তাহলে এইভাবে 90 ডিগ্রির জন্য এই 5টা মান তোমাদের বেরিয়ে আসলো। তাহলে মনে রাখবে 45 ডিগ্রির জন্য সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, 30 60 এই দুটার জন্যই সমবাহু ত্রিভুজ। এটা হলো 90 ডিগ্রি ত্রিভুজ, মানে একটা বাহু জাস্ট 0 ডিগ্রি ত্রিভুজ। আর 90 ডিগ্রি ত্রিভুজ কি? দুটো লাইন অসীমে মিট করেছে। ঠিক আছে? তো তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, তোমাদের মেনলি মানগুলোকে মনে রাখতে হবে, কারণ সেগুলোই পরীক্ষা কাজে লাগবে। তো কেন দেখালাম? যাতে ব্যাপারটাতে কি করে আসছে, তোমাদের মধ্যে যাদের মধ্যে প্রশ্ন আসবে যে এভাবে কেন করব, এটা কোথা থেকে আসলো, এটা তো একটা মনে রাখার ট্রিক। হ্যাঁ, অবশ্যই ওটা মনে রাখার ট্রিক, তোমাদের ওভাবেই মনে রাখতে হবে, তোমরা এভাবে বের করতে পারবে না। কিন্তু ব্যাপারটা কিভাবে আসছে সেটা তো জানা দরকার। তো ব্যাপারটা এইভাবে আসছে সেটা আমি দেখালাম। বোঝা গেল? আজকে আমি যা যা দেখালাম একটাও তোমাদেরকে ফাইনালি মনে রেখে, মানে অত কিছু পরীক্ষায় মনে রাখতে হবে না। কিন্তু যাদের নেক্সটে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে বা যারা ব্যাপারটাকে ডিপলি ভাবতে চাও, তাদের জন্য মেনলি এই ভিডিওটা বানানো। ফান্ডামেন্টালস অফ ত্রিকোণমিতি বা কনসেপ্টস অফ ত্রিকোণমিতি বলতে পারো। তাহলে আমি এই ছকটা তো করে দিলাম, এবং তার সাথে সাথে আজকে যা যা পেলাম শর্টে আমি একটা লিস্ট করে দিচ্ছি। তাহলে সাইন থিটা মানে পেলাম লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে পেলাম ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে পেলাম লম্ব বাই ভূমি, কট থিটা মানে পেলাম ভূমি বাই লম্ব, সেক থিটা মানে পেলাম অতিভুজ বাই ভূমি, আর কোসেক থিটা মানে পেলাম অতিভুজ বাই লম্ব। এটা প্রথম জাস্ট ইন্ট্রোডাকশনে সবগুলো ফাংশনকে আমরা চিনলাম। তারপর কি? তারপরে কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, সেক থিটা মানে 1 বাই কস থিটা, আর কট থিটা মানে 1 বাই ট্যান থিটা। ঠিক আছে? এই একটা সেট অফ ইকুয়েশন পেলাম। আর কি পেলাম? ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এটা একটা পেলাম। আর কি পেলাম? পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। এটা পেলাম। আর কি পেলাম? প্রথম যে বিষয়টা, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তারপরে ট্যান 90 মাইনাস থিটা
মানে কট থিটা, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, সেক 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা, আর কোসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। তো তোমাদের ত্রিকোণমিতি যা আছে তাহলে এইটুকুটা। আরও দুটো চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিতে, একটা হলো রেডিয়ানের চ্যাপ্টার, তো রেডিয়ান বিষয়টা আমি একবার বোঝাবো ভালো মতো, তারপর রেডিয়ানের চ্যাপ্টার বিষয়বস্তু বলবো। আর একটা হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেটা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন বলতে পারো। তো ত্রিকোণমিতির মাঝখানে যে তিনটা চ্যাপ্টার আছে সেই তিনটা চ্যাপ্টারের মেন ইকুয়েশনগুলো এগুলো। তো এটা হলো তোমাদের ফান্ডামেন্টালস মানে প্রাথমিক তত্ত্ব, এইটুকুটা মিলিয়ে হলো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, এটা অ্যাকচুয়ালি থার্ড চ্যাপ্টার, আর এইটা হলো তোমার আলাদা একটা চ্যাপ্টার পুরো কোণে কোণ অনুপাত মানে ফোর্থ চ্যাপ্টার। এই হলো তোমাদের ক্লাস 10 ত্রিকোণমিতির সবগুলো চ্যাপ্টার, ঠিক আছে। তো যাই হোক, ত্রিকোণমিতির যে ফান্ডামেন্টাল জায়গাগুলো কোন সূত্র কোথা থেকে এসছে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম। যাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে, প্রথমবার বুঝতে অসুবিধা হতেই পারে, তো তোমরা পজ করে ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করো। কমপ্লিমেন্টারির জায়গাটা ভালো করে বুঝবে। কমপ্লিমেন্টারিতে তোমরা নেগেটিভ দিয়ে ভাবতে পারো বা অনন্যকের মতো করে ভাবতে পারো। অ্যাকচুয়ালি অনন্যক ফাংশন বা পরিপূরক ফাংশন, অ্যাকচুয়াল কথাটা হলো পরিপূরক, সেই পরিপূরক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম কিছু ভিডিও তোমাদেরকে দেবো যে ভিডিওগুলো তোমরা সাধারণত বইয়ে পড়ে পাবে না, তো সেগুলো আমি তোমাদেরকে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো আজকের জন্য ধন্যবাদ। তোমাদের বন্ধুদের বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিতে, ঠিক আছে। তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে দাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।